সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে চারদিকে অন্ধকার নামছে। আকাশ জুড়ে ধূসর মেঘের আস্তরণ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অবিরাম। দূরের গাছপালাগুলো কুয়াশা আর বৃষ্টির পর্দার আড়ালে চোখে পড়ছে ঝাপসা। চারদিকে এমন এক নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা ঘটনার অপেক্ষায়। গ্রামের পাশের বিশাল ধানের জমিতে তখনও কয়েকজন কৃষক আপন মনে কাজ করছিল। গণেশ কোদাল দিয়ে জমির আইলো কাটছিল, আর তার থেকে একটু দূরে রঘু আর বিমল ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করছিল। আজকের পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছে না? গণেশ হাতের কোদালখানি দিয়ে মাটিতে এক কোপ দিল, তারপর বলল, একদম, আমারও তাই মনে হচ্ছে। সন্ধ্যা নামতেই এই চারদিক কেমন যেন ঘন অন্ধকারে ঢেকে এলো। এইরকম আবহাওয়া দেখলেই আমার ভয় লাগে, বিশেষ করে এই জমিটার দিকে। ভয় লাগছে মানে? তুই আবার ভূতের গল্প শুরু করবি নাকি? মজা করিস না। আমার দাদা বলতো এই জমির পশ্চিম পাশে যে পুরনো বটগাছটা আছে, সেখানে নাকি অনেক বছর আগে এক লোক মারা গেছিল। হঠাৎ আকাশ ফেটে খানিক দূরে বিকট আওয়াজে বাজ পড়ল। বাজ পড়ার শব্দে পুরো মাঠটা যেন কেঁপে উঠল। গণেশের সেদিকে যেন নজরই নেই। সে কৌতূহলী হয়ে বলল, তারপর নাকি অনেকেই সন্ধ্যার পরে ওই গাছের নিচে সাদা কাপড় পরা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এসব গল্প আমি বিশ্বাস করি না। ঠিক তখনই আবার দূরে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। এক মুহূর্তের জন্য পুরো মাঠ আলোকিত হয়ে উঠল, আর সেই আলোয় সবাই যেন দূরের বটগাছের নিচে একটা মানুষের অবয়ব দেখতে পেল। তিনজনই থমকে দাঁড়ালো। আলো মিলিয়ে যেতেই আবার চারপাশ অন্ধকার। তোরা কি কিছু দেখলি? গণেশ ধীরে ধীরে মাথা নাড়ল। আমি একজন মানুষ দাঁড়াইয়া থাকতে দেখেছি। বিমলের মুখের হাসিটা এক নিমিষেই উধাও। সে খানিকটা ইতস্তত হয়ে বলল, আমিও দেখছি। বৃষ্টির ফোঁটা তখন আরো ঘন হয়ে নেমে আসছে। বাতাসে কেমন একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি। দূরে আবার শিয়ালের ডাক শোনা গেল। চল, আজকের মতো কাজ বাদ দেই। এই আবহাওয়া ভালো লাগছে না। আরে ভয় পাস না, ওই ছায়া কারো কোনো ক্ষতি করে না, শুধু দাঁড়িয়ে থেকে দেখে। তোদের কথা শুনে আমার অনেক বছর আগে একটা ঘটনা মনে পড়ে গেল। আজও সেই রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। রঘু আগ্রহ নিয়ে বলল, কি ঘটনা? সবাই কাজ থামিয়ে আগ্রহ ভরে গণেশের দিকে তাকালো। গণেশ খানিকক্ষণ চুপ করে থেকে তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করল, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। একবার পাশের গ্রামের কয়েকজন লোকের সাথে ধান কাটতে গিয়েছিলাম দূরের এক গ্রামে। সেই গ্রামের মোড়ল ছিল খুব ধনী মানুষ, তার অনেক জমি জমা। কয়েকদিন ধরে আমরা সবাই মিলে গ্রামের বিভিন্ন জমির ধান কাটছিলাম। সেদিন সন্ধ্যার পরও কাজ চলছিল? হ্যাঁ, কারণ পরদিন ছিল হাটবার। মোড়ল চাচ্ছিল ধান সব ঘরে তুলতে, তাই আমরা প্রায় 4 জন লোক রাত পর্যন্ত মাঠে ছিলাম। গণেশ আকাশের দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, সেই রাতেও এমন ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল। অন্ধকার রাতে হারিকেনের মৃদু আলোয়
কানে ভেসে আসছিল ধান কাটার ক্যাচ ক্যাচ শব্দ, সঙ্গে চারদিক থেকে টুপটাপ বৃষ্টির শব্দ আর পাশের খাড়ির সারিবদ্ধ ব্যাঙগুলোর ঘ্যাঙর ঘ্যাং ডাক। সব মিলিয়ে গা ছমছমে পরিবেশ। মাঝে মধ্যে হাওয়ার ঝাপটায় হারিকেনের আলো দুলে উঠছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি হারিকেন হাওয়ার ঝাপটায় তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। আজ ভালোই ভালোই কাজ শেষ করে কাল সশরীরে বাড়ি ফিরতে পারলে বাঁচি। এভাবে কেন বলছো রমেশদা? বলবো না? আশেপাশে তাকিয়ে দেখেছিস, পুরো মাঠ ফাঁকা। আমরা কয়েকজন ছাড়া আর কেউ নেই, তার মধ্যেই বৃষ্টি। কেন জানি না আমার মনটা কু ডাকছে। মোটা অঙ্কের টাকা নিয়েছি মোড়লের কাছ থেকে, এখন আর ফিরে যাওয়ার পথ নেই বুঝলে দাদা। এখন দুটো হাতটা চালাও, তবে যদি জলদি বাড়ি ফেরা যায়। তাদের কথার মাঝখানে হঠাৎ হারান কাকা কাস্তে চালানো বন্ধ করে উঠে দাঁড়ালেন। এরপর খাড়ির পাড়ের দিকে যেতে লাগলেন। হারান কাকা, কোথায় চললে? আরে অনেক জোরে পেয়েছে, আমি 2 মিনিটে আসতেছি। আরে রমেশদা, যেতি দাও, নয়তো বেচারা এখানেই কাজ সারা করে ফেলবে। স্যামন, তুই কিন্তু বড্ড মস্করা করতাছিস। কেউ আর কোনো কথা বলল না। হারান কাকা ধীরে ধীরে খালপাড়ের কাছে গিয়ে কাজ সারতে লাগলেন। হারান কাকার কাজ প্রায় শেষ। ঠিক সে সময় জোরে বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় হারান কাকার চোখ পড়ল খাড়ির পানির ওপর। মুহূর্তেই তার পা যেন ভয়ে জমে গেল। খাড়ির পানিতে ভেসে থাকা লাশগুলো দেখে তিনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। আমি কি দেখতাছি এসব? না না, এখানে থাকাটা একদম ঠিক হবে না। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। দ্রুত ধানের জমিতে ফিরে এলেন। হারান কাকার মুখের ভীতি এক মুহূর্তেই শ্যামনের নজরে পড়ল। কি হলো দাদু, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কেউ তোমাকে শান্তি করে কাজ ছাড়তে দেয়নি। ওই রকমই বলতে পারিস। এই রমেশ, আমি না ওই খালের পানিতে লাশ ভেসে থাকতে দেখেছি। কি বলছো কাকা? আমি তো নিজেই একটু আগে ওই খালের পাড়ে গিয়েছিলাম কাজ সারতে। কই, আমার চোখে তো কিছু পড়েনি। এ সারো না রমেশদা, বুড়ো চোখ, কি দেখি যে। তবে কি আমি মিথ্যা বলতাছি হতচ্ছাড়া? বিশ্বাস যদি না হয় তোরা আমার সঙ্গে চল। চলো না রমেশদা, কাকা যখন এত করে বলছে তখন দেখেই আসি। আচ্ছা চলো সবাই। হারান কাকার কথার সত্যতা যাচাই করতে সবাই হারিকেন হাতে খাড়ির পাড়ে গিয়ে উপস্থিত হল। কিন্তু কি আশ্চর্য, লাশ তো দূরের কথা, পানিতে শুধু ব্যাঙ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কই কাকা, এখানে তো কোনো লাশ দেখছি না। আমি আগেই বলেছিলাম, বুড়ো বয়সে দাদু কি দেখিছে। আমি নিজের চোখে দেখেছি 4-5টা লাশ এই হ্যান্ডায় পানির ওপরে ভেসেছিল। তোরা আমার কথা বিশ্বাস কর। কিন্তু কাকা, তুমি নিজেই দেখো, এখানে তো কিছুই নেই। কেউ আর কোনো কথা বলল না। হারান কাকাও নিজেকে প্রমাণ করার মতো কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারলেন না। সবাই আবার ধান খেতে গিয়ে কাজে মনোযোগ দিল। রাত আনুমানিক 11টা। হঠাৎ করেই বৃষ্টির গতি খানিকটা বেড়ে গেল।
ধান কাটার কাজও প্রায় শেষের পথে। হারান কাকা হঠাৎ কোমর সোজা করার জন্য উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, এত রাতে লোকগুলো লাশ নিয়ে কোথায় যাচ্ছে? সবাই রে বলবো? না না, আবার মনে করবে আমি চোখে বেশি দেখেছি। হারান কাকা মনের মধ্যে হাজারো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরও ধান কাটতে লাগলেন, কিন্তু তিনি যেন কিছুতেই নিজের চোখ আর মনকে আটকাতে পারছিলেন না। হঠাৎ সকলের কানে ভেসে এলো এক স্লোগান, সবাই আঁতকে উঠে হাতের কাস্তে মাটিতে ফেলে একসঙ্গে সেদিকে তাকালো। মাঠের মাঝখানে সরু পথ ধরে 4-5 জন লোক কাঁধে বাঁশের খাটিয়া বহন করছে। খাটিয়ার ওপর সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। বৃষ্টির শব্দের মাঝেও তাদের কণ্ঠ ভেসে আসছিল স্পষ্ট। মনে হচ্ছিল তারা একটি মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। এ দৃশ্য দেখে কেউ বিশেষ অবাক হল না। গ্রামাঞ্চলে রাতের বেলায় লাশ নিয়ে শ্মশানে যাওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কিছুক্ষণ পর রমেশ অস্বস্তি নিয়ে বলল, একটা জিনিস খেয়াল করেছো? কেউ কিছু বলল না। রমেশ আবার বলল, ওরা এতক্ষণ ধরে হাঁটছে, কিন্তু একই জায়গায় কেমনই আছে। কথাটা শুনে সবাই আবার তাকালো। সত্যিই অদ্ভুত। লোকগুলোকে দেখে মনে হচ্ছে তারা সামনে এগিয়ে আসছে, কিন্তু রাস্তার একই জায়গাতেই যেন আটকে আছে। তাদের অবস্থান বদলাচ্ছে না, শুধু হরি বল ধ্বনিটা ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠছে। বৃষ্টির বেগ তখন আরও বেড়ে গেছে। হঠাৎ আকাশ চিরে এক ঝলক বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য পুরো মাঠ আলোকিত হয়ে উঠল। সেই আলোয় সবাই স্পষ্ট দেখতে পেল খাটিয়া, লাশ আর খাটিয়া বহন করা লোকগুলোকে। কিন্তু তাদের চেহারা দেখে সবার বুক কেঁপে উঠল। লোকগুলোর মুখ ছিল অস্বাভাবিক ফ্যাকাশে। চোখের জায়গাগুলো যেন গভীর কালো গর্ত। বিদ্যুতের আলো মিলিয়ে যেতেই আবার চারদিক অন্ধকার হয়ে গেল। মাঠের সবাই স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। শুধু দূর থেকে ভেসে আসছে সেই একই সুর। আর তখনই এমন একটি ঘটনা ঘটল যা কেউ আজও ভুলতে পারেনি। বৃষ্টির পর্দা ভেদ করে তারা খাড়ির পাশের সরু রাস্তা ধরে এসে ধান ক্ষেতের এক কোণে থামল। সবাই ভেবেছিল হয়তো একটু বিশ্রাম নিয়ে আবার শ্মশানের দিকে রওনা দেবে, কিন্তু যা ঘটল তা ছিল খুবই অদ্ভুত। লোকগুলো ধীরে ধীরে লাশ ভর্তি খাটিয়াটা নামিয়ে ধান ক্ষেতের আইলের পাশে রেখে দিল। তারপর একবারও চারপাশে না তাকিয়ে, কারো সঙ্গে কোনো কথা না বলে, যে যেদিকে পারল সেদিকেই হাঁটতে লাগল। ধীরে ধীরে সবাই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। গণেশ ও তার সঙ্গীরা হতবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। রমেশ অবাক হয়ে বলল, এই লোকগুলো কি করলো? লাশ রাইখা সবাই চলে গেল নাকি? হারান কাকাও বিষয়টা বুঝতে পারছিলেন না। সাধারণত কেউ লাশ এভাবে মাঠের মধ্যে ফেলে রেখে যায় না। কিন্তু কয়েক মিনিট কেটে গেল, কিন্তু লাশটি ঠিক সেখানেই পড়ে রইল। কেউ আর ফিরে এলো না। সবাই চুপচাপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শুধু মাঝে মাঝে দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছিল।
হারিকেনের কাঁপা আলোয় সাদা কাপড়ে মোড়ানো লাশটা লাগছিল আরও অস্বস্তিকর। বৃষ্টির ফোঁটা টুপটাপ করে পড়ছিল কাপড়ের ওপর। আর সেই নির্জন রাতের মধ্যে মনে হচ্ছিল লাশটি যেন একা পড়ে থেকেও পুরো মাঠটাকে নজরে রাখছে। তখনও কেউ জানতো না সেই লাশের কাছে গিয়ে তারা এমন কিছু দেখতে চলেছে যা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। এই, কেউ গিয়ে দেখবি নাকি? কেউ কোনো উত্তর দিল না। সবার বুকের ভেতর কেমন একটা অজানা ভয় কাজ করছিল। অবশেষে গণেশ সাহস করে হারিকেনটা হাতে তুলে নিল। তোমরা দাঁড়াও, আমি গিয়ে দেখি। আমার মনে হয় না লাশটার কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। কাকা, তুমিও কি ভয় পাচ্ছ? চুল তো আর এমনি এমনি সাদা হয়নি, বুঝলি? অনেক কিছুই দেখেছি জীবনে। এই তুমি যাও তো গণেশ দা, দাদুর ভয় বড় বেশি। গণেশও সম্মতি জানিয়ে ধীরে ধীরে এগোতে লাগল। তার পায়ের নিচে কাদা চপচপ শব্দ করছিল। বৃষ্টির ফোঁটা হারিকেনের কাছে টুপটাপ শব্দ করে পড়ছিল। গণেশ যতই কাছে যাচ্ছিল ততই তার বুকের ধুকপুকানি বাড়ছিল। অবশেষে খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো সে। সাদা কাপড়ে মোড়ানো দেহটা নিশ্চুপ পড়ে আছে। কয়েক মুহূর্ত ইতস্তত করে সে কাপা হাতে কাপড়ের এক কোণা ধরল। তারপর ধীরে ধীরে কাপড়টা সরালো। আর পরের মুহূর্তেই তার বুক থেকে আতঙ্কে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। হায় ভগবান! হারিকেন প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। মুহূর্তেই মুখ ফ্যাকাশে হয়ে গেল গণেশের। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। দৌড়ে সবার কাছে ফিরে এলো। কি হয়েছে? এমন করছিস কেন? গণেশ দা, লাশটা কার? গণেশ হাঁপাতে হাঁপাতে কাপা গলায় বলল, ওইটা ওইটা হারান কাকার লাশ। কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। এ কি বলতাছিস? এ যে অসম্ভব। আমি তো তোদের সামনেই দাঁড়িয়ে আছি, তাইলে কি দেখছিস? আমি নিজের চোখে দেখেছি, ওইটা কাকার মুখ ছিল। সবাই আতঙ্কিত হয়ে হারান কাকার দিকে তাকালো। হারান কাকা নিজেও থম মেরে দাঁড়িয়ে আছেন। এক মুহূর্তে তার মুখের রং উড়ে গেছে। গণেশের কথা বিশ্বাস করতে না পেরে সবাই মিলে খাটিয়ার দিকে দৌড় দিল। হারিকেনের আলো সামনে ধরে তারা খাটিয়ার কাছে উপস্থিত হল। কিন্তু সেখানে গিয়ে সবাই একসঙ্গে থেমে গেল। খাটিয়ার ওপর কোনো লাশ নেই, কিছুই নেই। শুধু বৃষ্টিতে ভিজতে থাকা একটা সাদা কাপড় পড়ে আছে। আর কিছুক্ষণ আগেও যেখানে একটি মৃতদেহ ছিল বলে গণেশ শপথ করে বলতে পারে, সেখানে এখন শুধু শূন্যতা। কেউ কোনো কথা বলতে পারছিল না। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই খাড়ির দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর। এ ভয় পেয়েছিস? বলেছিলাম না লাশটা দেখিস না। এখন তোরাও আমার সাথে লাশ হবি। তোমার এমন অবস্থা? একটু আগেই ওই খাড়ির পানিতে আমার মৃত্যু হয়েছে। এখন তোদেরও মৃত্যু হবে। পালাও, পালাও সবাই! এখানে থাকলে মরতে হবে, পালাও! সবাই কাস্তে আর হারিকেন ঠেলে যে যার মতো ছুটতে লাগলো। তারপর কি হয়েছিল? পরের দিন সকালে যখন চোখ খুলে তাকালাম, তখন নিজেকে
ওই গ্রামেরই এক বৃদ্ধ লোকের বিছানায় শুয়েছিলাম দেখলাম। বৃদ্ধ লোকটা বলেছিল অনেক বছর আগে নাকি এক বরযাত্রীর পালকি ওই খাঁড়ির পাড় দিয়ে যাচ্ছিল। গভীর রাতে তারা যখন খাঁড়ির কাছে পৌঁছায় তখন একদল ডাকাত তাদের ওপর হামলা করে। ডাকাতরা বর কনে পালকি বাও কাউকেই ছাড়েনি, সবাইকে হত্যা করে তাদের লাশ খাঁড়ির পানিতে ফেলে দেয়। চারপাশে হঠাৎ যেন আরও নীরবতা নেমে এলো। বৃষ্টির টুপটাপ শব্দটাও যেন তখন সবার কাছে ভারী লাগছিল। গণেশ নিচু গলায় বলল, লোকমুখে প্রচলিত আছে সেই ঘটনার পর থেকেই রাত হলে মাঝে মাঝে ওই খাড়ি পারে অদ্ভুত সব জিনিস দেখা যায়। কেউ লাশবাহী মিছিল দেখে, কেউ আবার বিয়ের পালকি, আর কেউ কেউ দূর থেকে হরিবোল ধ্বনি শুনতে পায়। দূরে হঠাৎ আবার শিয়ালের ডাক ভেসে এলো। সবাই একসঙ্গে সেই দিকে তাকালো। বৃষ্টি তখন আরো ঘন হয়ে নেমে এলো। মুহূর্তেই মাঠের অন্ধকার যেন তাদের আরো ঘিরে ধরল।